এই নিশিকান্ত দুবে বলেছেন যে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে দুজনকে যদি বিহার উত্তরপ্রদেশে তারা পায় পটক পটক সে মারকে একদম सुला देंगे। যে উদ্ধব ঠাকরে রাজ ঠাকরে একত্র হওয়া মানে আবারও হচ্ছে মারাঠি জাতীয়তাবাদের একটা বড় রকমের উদ্গীরণ। এই তৃতীয় ভাষা সিলেকশন করতে গিয়ে অনেকেই প্রথমে বলবে হিন্দি, অনেকের এখনো ধারণা হচ্ছে হিন্দি রাষ্ট্রীয় ভাষা। আন্নাদুরাই যিনি একজন জাতীয়তাবাদী ছিলেন, তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল যেখানে হিন্দি বর্জন না হয়েছিল এবং এমন এটার জনপ্রিয়তা পেয়েছিল যে কেউ হিন্দিতে কথা বললেই তার উপর ঝাঁপিয়ে পড়তে হচ্ছে তামিল। তরুণ রাজ ঠাকরেকে রোখা মুশকিল ছিল। মুম্বাই পুলিশের কাছে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। মুম্বাই পুলিশের অনেকে যারা মারাঠি অফিসার তারা কাকুতি মিনতি, আপনি একটু এবার থামুন, আইন শৃঙ্খলার প্রশ্নটা একটা বড় প্রশ্ন। মানে ক্রেতার টাকা দিয়ে কিনবেন, হিন্দিতে তাকে বলতে হবে, এত শর্ত কারা চাপা? যদি সে কোনো যাতে, যেমন ইংরেজরা যে যখন তারা এসেছিল তারা ভারতীয়দের ক্রেতাই মনে করতো না, সে কিভাবে বাঁচছে কিভাবে করছে সেসব নিয়ে কোনো মতলব নেই, শুধু ট্যাক্স দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে যোগ্য অযোগ্য এই প্রশ্নেই যাচ্ছে, কেউ একবার বলছে না কিন্তু কেন্দ্রীয় সরকারে কতজন বাংলার ছেলেমেয়েরা চাকরি পেল। খেলা জমে গেছে মহারাষ্ট্রে। এমনই যে নিশিকান্ত দুবে যিনি বিজেপির একজন 4 বারের সাংসদ, নিশিকান্ত দুবেকে মনে আছে তো? সে মহামৈত্র যখন প্রথম টার্মে হয়েছিল, বাপরে সে কি! তিনি এমন একজন হচ্ছে খুব শক্তিশালী, নিজেকে বাহুবলী একজন পুরুষ প্রবর মনে করেন এবং টিপিক্যাল উত্তর ভারতীয় একজন বিজেপি সাংসদের মতো আচরণ করে, কথার মধ্যে অত্যন্ত দম্ভ, আত্মবিশ্বাস যত না বেশি, দম্ভ অনেক বেশি। এই নিশিকান্ত দুবে বলেছেন যে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে দুজনকে যদি বিহার উত্তরপ্রদেশে তারা পায় পটক পটক সে মারকে একদম सुला देंगे। কারণটা কি? কারণ হচ্ছে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আপনাদের যে উদ্ধব ঠাকরে রাজ ঠাকরে একত্র হওয়া মানে আবারও হচ্ছে মারাঠি জাতীয়তাবাদের একটা বড় রকমের উদ্গীরণ হবে। তারা পরিষ্কার বলে দিয়েছে যে হিন্দিকে তৃতীয় ভাষা হিসাবে মানবে না। এই ত্রিভাষা সূত্র নতুন এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি এনইপি নেপ, সেখানে 3টি ভাষার কথা বলা হয়েছে। এমনি শিশুদের 3টি ভাষা শিখতে হবে, মাতৃভাষা যেহেতু সে পড়াশোনা করবে, নতুন নিউ এডুকেশন পলিসিতে এটা বলা হয়েছে। কেউ যদি ইংরেজিতেও পড়াশোনা করে তার যদি মাতৃভাষা বাংলা হয়, বাংলা তো পড়তেই হবে। তৃতীয় ভাষাটা কী হবে? এই তৃতীয় ভাষা সিলেকশন করতে গিয়ে অনেকেই প্রথমে বলবে হিন্দি, অনেকের এখনও ধারণা হচ্ছে হিন্দি রাষ্ট্রীয় ভাষা। রাষ্ট্রীয় সবটাই ভাষা। এটা বোঝার সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে ভারতের যে নোট আছে না, ওই 500 টাকার নোট বা হচ্ছে 200 টাকার যে কারেন্সি যেটাকে আমরা বলি নোট, সেখানে দেখবেন সব ভাষায় লেখা থাকে, যে কটা ভাষা আছে সব কটাই রাষ্ট্রীয়। এর মধ্যে বাংলা আছে, অসমিয়া আছে, হিন্দিও আছে, তারপর উর্দু আছে, তারপর তামিল আছে, তেলেগু আছে, কন্নড় আছে, মালায়ালা ভাষা আছে, পাঞ্জাবি আছে, মারাঠি আছে, সব ভাষাই রয়েছে। 16টা ভাষা এরকম রয়েছে। এছাড়া সংবিধান স্বীকৃত অন্যান্য অনেক ভাষা আছে, যে ভাষাগুলোতে স্থানীয় স্তরে কথা বলা হয়। যেমন পশ্চিমবঙ্গে আপনি নেপালে যাবেন, নেপালি ভাষা আছে, কোচ, রাজবংশী, বিভিন্ন ভাষা রয়েছে। কারোর কারোর সাঁওতালি ভাষা, যেরকম একটা ভাষা যে সাঁওতালরা যেটা ব্যবহার করেন, এবং তাদের একটা লিপি আছে, সে লিপিটার নাম নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, অলচিকি। অলচিকি লিপিতে তারা লিখতেও পারেন, এবং একটা ভাষা সাঁওতালি ভাষা। এরকম অনেক ভাষা আছে। বৈচিত্র্যময় এই ভারতবর্ষে প্রচুর ভাষাভাষী মানুষ থাকেন, কিন্তু তাদেরকে লিঙ্ক কিভাবে করা যায়, অর্থাৎ কিভাবে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে ইংরেজ যখন আসে, সে যেমন অনেক ইংরেজরা রয়েছে স্থানীয় ভাষা তারা শিখেছিলেন, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আম ভারতীয়দের সাথে
তারা ইংরেজিতেই শুধু কথা বলতেন। হ্যাঁ, ইংরেজি অবশ্যই এই দেশে এক প্রবল বিস্তার করে, তার কারণ ইংরেজদের ভাষা যেহেতু ইংরেজি এবং সারা পৃথিবীতে ইংরেজরা যেহেতু কলোনি তৈরি করেছিলেন, সে কারণে ইংরেজি ভাষার এত রমরমা। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে এদেশে অনেকেই ইংরেজি বলেন, অনেকে যারা মাতৃভাষাতেও পড়াশোনা করেন তারাও ইংরেজি ভালো বলতে পারেন, বুঝতেও পারেন, কেউ কেউ দারুণ লিখতেও পারেন, এ তো জানা কথাই। কিন্তু ইংরেজি না, হিন্দিকে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ করা এবং হচ্ছে এটি রাষ্ট্রীয় ভাষা হিসাবে সকলের ভাষা কেন হবে না এই নিয়ে রয়েছে। যেমন কেন্দ্রীয় সরকারে রয়েছে হিন্দি ভাষা প্রশিক্ষণ তাদের নিতে হয়, এর জন্য আলাদা ইনসেন্টিভ দেওয়া হয়, এগুলো রয়েছে। কারণ ত্রিভাষা সূত্র এটা জওহরলাল নেহেরুও করেছিলেন এবং হিন্দিকে সেখানে রাখা হয়েছে। ভারতবর্ষের সমস্ত রেল স্টেশনসগুলোতে দেখবেন, পশ্চিমবঙ্গে দেখবেন বাংলা রয়েছে, হিন্দিতে রয়েছে, ইংরেজিতেও রয়েছে এবং কোনো কোনো জায়গায় দেখবেন 4টে জায়গা ব্যবহার করা হয়। উত্তরপ্রদেশে অনেক রেল স্টেশনে উর্দুও লেখা হয়, হিন্দিও থাকে, ইংরেজিও থাকে। কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে তারা দ্বিভাষা নীতি বলেছেন, তার কারণ ওখানে একটা স্পষ্ট হিন্দি বিরোধিতা রয়েছে। সেটা তাদের রাজনৈতিক কর্মসূচিতে ছিল। দ্রাবিড়িয়ান সংস্কৃতিকে রক্ষা করার জন্য এবং দ্রাবিড়িয়ান যে ভাষা, তার যে সংস্কৃতি, তার জন্যে আন্নাদুরাইয়ের আন্দোলনের কথা আমি আগের ভিডিওতে বলেছি। আন্নাদুরাই যিনি একজন জাতীয়তাবাদী ছিলেন, তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল যেখানে হিন্দি বর্জন না হয়েছিল এবং এমন এটার জনপ্রিয়তা পেয়েছিল যে কেউ হিন্দিতে কথা বললেই তার উপর ঝাঁপিয়ে পড়তো হচ্ছে তামিলরা। এরকম সিচুয়েশনস দীর্ঘদিন চলেছিল। কিন্তু ইউনিয়ন অফ স্টেটস ভারত, তাদের কেউ যদি হিন্দি ওখানে কেউ অনেকে বলেন তাহলে তারা খুব একটা রেসপন্স করেন না, কিন্তু এখন আর ঝাঁপিয়ে তারা কেউই পড়েন না। কর্ণাটকেও রয়েছে, যেহেতু বাঙ্গালোর, কর্ণাটক এটি একটি মেগা সিটি এবং সেই কারণে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছেন। কিন্তু কন্নড় ভাষাভাষী মানুষরা যারা রয়েছেন তারা কখনো কখনো খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন, কখনো কখনো চুপচাপ থাকেন। তাদের কাছে কেউ হিন্দিতে বললে তারা উত্তর দেন না, আবার কখনো কখনো উত্তর দেন। তার কারণ হচ্ছে কসমোপলিটন হওয়ার সূত্রে কন্নড়রা অনেকেই ভালো হিন্দি বলতে পারেন। এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে এবং তামিলনাড়ু ক্ষেত্রে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল 50-এর দশকের পরে। সেখানে আন্নাদুরাই আন্দোলনের পর যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল সেটা ডিএমকে এবং পরবর্তী ক্ষেত্রে এআইডিএমকে। দীর্ঘদিন ধরে সেখানে কংগ্রেস হোক বা বিজেপি হোক, কারোর সরকার নয়, তারা অ্যালায়েন্স করে ডিএমকের সাথে, যেমন কংগ্রেসের অ্যালায়েন্স, এআইডিএমকের সাথে অনেকটা বিজেপির অ্যালায়েন্স। এটা গেল হচ্ছে তামিলনাড়ুর কথা। মহারাষ্ট্রে একটা অদ্ভুত পরিস্থিতি। মহারাষ্ট্রের যে রাজনীতিতে সেখানে বরাবরই একটা মারাঠি জাতীয়তাবাদ কাজ করে। ছত্রপতি শিবাজি সেখানে একটা বড় ফ্যাক্টর। সব রাজনৈতিক দলই ছত্রপতি শিবাজিকে মান্যতা দিয়েই সেখানে রাজনৈতিক কর্মসূচি তারা চালান। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সর্বস্তরে ছত্রপতি শিবাজি, তার ছেলে সম্ভাজি রাও, তাদের একটা ভূমিকা থাকে। এবং পরবর্তী ক্ষেত্রে বাল গঙ্গাধর তিলকের কথা বলেছি, যে তিলকও একটা মারাঠি জাতীয়তাবাদকে কিন্তু তিনি অবলম্বন করেছিলেন। এবং দুজনের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য হচ্ছে মারাঠির সাথে হিন্দু জাতীয়তাবাদ, শুধুমাত্র হিন্দু নয়। ফলে সংকটটা কখন আসে এটা বোঝা দরকার। রিয়েল স্টোরিতে আমি আজকে সেই জায়গাটা আরেকটু ক্লিয়ার করব। আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি। মহারাষ্ট্রে হিন্দু জাতীয়তাবাদ সরাসরিভাবে হিন্দু সংস্কৃতিকে রক্ষার কথা বলে, আবার তার সাথে মারাঠি অস্মিতার সাথে কথাটা বলে। কনফ্লিক্টটা তাই কখনো কখনো ইসলামিক যে সমস্ত র্যাডিক্যাল ফোর্স আছে তাদের সাথে লড়াই হয়েছে। শিবসেনা বিশেষ করে 93 সালে দাউদ ইব্রাহিমের সাথে শিবসেনার তৎকালীন বালাসাহেব ঠাকরের দ্বৈরথ, তার কারণ মুম্বাইতে পরপর তখন বিস্ফোরণ হচ্ছে এবং যেহেতু আরব সাগরের তীরে মুম্বাই, খুব সহজেই সেখানে অনেক সময় এগিয়ে আসা যায় যদি নিরাপত্তা খুব আঁটোসাঁটো না হয়। যেটা তাজের ক্ষেত্রে, তাজ হোটেলের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, তারা আরব সাগরের তীরে, সেখানে তাজ হোটেলটা একেবারে সমুদ্রের পাশে এবং সেখানে সমুদ্র খুব ইজিলি ওখানে পাস করা যায়। তারপর জাস্ট একটা পাঁচিল টপকে তাজ হোটেলে তারা ঢুকে গিয়েছিলেন
এবং একটা বিরাট তাণ্ডব হয়েছিল, যেখানে প্রায় 200-র উপর মানুষ মারা গেছিলেন, সাধারণ মানুষ। তারপর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এটাকে অনেক আঁটোসাঁটো করা হয়। শিবসেনা একদিকে সে আন্দোলন করেছে, অপরদিকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর বিরুদ্ধে তাদের একটা লড়াই ছিল। মুম্বাইয়ের যে অর্থনীতি এবং তার সাথে গোটা মহারাষ্ট্রের যে আয়তন, সেখানে দাঁড়িয়ে মারাঠি যারা রয়েছেন, মারাঠিরা এমনি যে প্রচুর কর্মসূত্রে বিদেশে যাওয়ার প্রয়োজন অতটা হয় না। তার কারণ হচ্ছে একটি বিশাল রাজ্য এবং বলাই হয় মহারাষ্ট্র, সে কারণে বিশাল রাজ্য, কিন্তু তাদের জনসংখ্যা খুব নিয়ন্ত্রণে রয়েছে। তামিলনাড়ুতেও তাই, তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখেছে, যে কারণে সেখানে খুব বেশি স্পেস নেই, শুধুমাত্র মুম্বাই ছাড়া। মুম্বাইতে এরকমই অবস্থা যে মহারাষ্ট্রিয়ানরা দেখেছিল একটা সময়, বিশেষ করে বালাসাহেব ঠাকরে, যে সেখানে মুম্বাইকার যারা রয়েছেন তাদের মধ্যে মুম্বাইকার হিসাবে আলাদা একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, কিন্তু সেখানে মারাঠি ভাষাভাষী মানুষের সংখ্যা খুব কম, বা তারা যে সমস্ত চাকরিগুলো পাচ্ছে সেই চাকরিগুলো খুব একটা যেটাকে বলে হোয়াইট কালার জব তা নয়। তাদের খুবই মেহনত করে মুম্বাই শহরে থাকতে হয়, কিন্তু অন্যান্য অনেক প্রদেশের যারা রয়েছেন তারা বেশ দিব্যি আয়েসে জীবনযাপন করছেন, যেটা কিন্তু বালাসাহেব ঠাকরের প্রধান ক্রোধের কারণ ছিল, ক্রোধ। এবং সেই সময় শিবসেনার জন্ম এবং তার রাজনীতি একেবারে 80-90 ছাপিয়ে 2000 সালের পরবর্তী সময়গুলোতে দেখা গেছে শিবসেনা এবার নির্বাচনী সাফল্য পেতে শুরু করে। এবং তারপর রাজ ঠাকরের সাথে উদ্ধব ঠাকরের বিচ্ছেদ হয়। এই ঘটনা সবিস্তারে আমি আগের ভিডিওতে বলেছি। কিন্তু যখন 20 বছর পর তারা দুজন একসাথে এসেছে, তখন একটা স্বাভাবিকভাবে মোমেন্টাম আবার তৈরি করবে। তার কারণ রাজ ঠাকরেরও বয়স হয়েছে, উদ্ধব ঠাকরেরও বয়স হয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম রয়েছে। একদিক থেকে অমিত ঠাকরে, রাজ ঠাকরের ছেলে, অন্যদিকে আদিত্য ঠাকরে, উদ্ধব ঠাকরের ছেলে। এই যে একটা পরিস্থিতি, সেটা শিবসেনাকে অর্থাৎ গোটা মারাঠি সমাজকে আবারও জাগ্রত করেছে এবং যথারীতি অ্যাকশন স্টার্ট। রাজ ঠাকরে বরাবরই হচ্ছে তার টার্গেটে থাকে হচ্ছে মহারাষ্ট্রে যারা, বিশেষ করে মুম্বাইতে ফুটপাত অনেকেই দখল করে নিয়েছেন এবং এই ফুটপাতে বড় বড় কিছু কিছু এরকম দোকান, বিশেষ করে খাবারের দোকান, তারা এরকম ওই জায়গাটায় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন ইতিমধ্যে। সেখানে গিয়ে দেখা গেছে যে কিছু শিবসেনারা রয়েছে, তারা গিয়ে মারাঠিতে খাবার চায়, অনেকে ধরতে পারেন না, বলেন যে মারাঠি যায় না, হিন্দি মে বলিয়ে, ব্যাস শুরু দামাদ্দাম, দামাদ্দাম মস্ত কালান্দার। এটা হচ্ছে তাদের। রাজ ঠাকরে এটা খুব অনায়াসে করেন, মানে তরুণ রাজ ঠাকরেকে রোখা মুশকিল ছিল। মুম্বাই পুলিশের কাছে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। মুম্বাই পুলিশের অনেকে যারা মারাঠি অফিসার, তারা কাকুতি মিনতি, আপনি একটু এবার থামুন, আইন শৃঙ্খলার প্রশ্নটা একটা বড় প্রশ্ন। তারপর তাকে কোনোভাবে নিবৃত্ত করা হতো। এরকম একটা ঘটনা হয়েছে। আরও একজন মারোয়ারি বিজনেসম্যানের অফিসে গিয়ে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে, যে ভাষার প্রশ্নে, যে তিনি মারাঠি বলছেন না, হিন্দি বলতে উৎসাহিত করছেন। এই দুটো ঘটনা রীতিমতো হচ্ছে স্পার্ক তুলে দিয়েছে এবং যার জেরে নিশিকান্ত দুবে এই কথাটা বলেছেন যে বিহার উত্তরপ্রদেশে আসুন, তাহলে হচ্ছে পটাক পটাক সে মারকে একদম সুলা দেঙ্গে। এই ছিল তার বয়ান, যে তারা এরকম করছে। এবং উল্টে এটা বলেছেন যে মহারাষ্ট্র এই যে সম্পদ করেছে, সেখানকার ব্যবসায়ীরা নাকি বিহার উত্তরপ্রদেশ থেকে সম্পদ আহরণ করে মহারাষ্ট্রে তারা ব্যবসা বাণিজ্য বাড়িয়েছেন। দুটো অন্য প্রসঙ্গে তিনি কিন্তু এই কথাটা বলছেন। যদি তাই হয়, নিশিকান্ত দুবের তথ্য অনুযায়ী, যে মহারাষ্ট্র লোক সেখান থেকে গিয়ে নাকি সম্পদ আহরণ করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছেন, তারা কি মারাঠি ভাষাভাষী নাকি? তা তো মারাঠি ভাষাভাষী কজন আছে? নয়। তারা বলছেন যে মুম্বাই শহরে কিছুই না, এই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া যাতে না হয়, যে হিন্দি শিখতে হবে। অর্থাৎ ক্রেতা চাইছেন আমাকে এই জিনিসটা দাও, তাকে বলেছে হিন্দি মে বলিয়ে, মানে ক্রেতা টাকা দিয়ে কিনবেন, হিন্দিতে তাকে বলতে হবে। এত শর্ত কারা চাপায়? যদি সে কোনো যাতে, যেমন ইংরেজরা, যে যখন তারা এসেছিল তারা ভারতীয়দের ক্রেতাই মনে করতো না, সে কিভাবে বাঁচছে, কিভাবে করছে, সেসব নিয়ে কোনো মতলব নেই, শুধু ট্যাক্স দাও। কখনো কখনো লোকাল জমিদারকেও ট্যাক্স দিতে হতো আর ইংরেজকেও দিতে হতো। এইরকম একটা অবস্থা ছিল।
মারাঠি জনগণের মধ্যে এই ধরনের একটা ধারণা এখন তৈরি হয়ে গেছে। এমনিতেই মুম্বাই বলুন, মহারাষ্ট্র বলুন, তামিলনাড়ু বলুন, এই দুটো রাজ্য অত্যন্ত এগিয়ে থাকা। মহারাষ্ট্র ভারতবর্ষে জিডিপিতে এগিয়ে থাকার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য জিডিপি হচ্ছে মহারাষ্ট্র, এবং সেটাকে স্মরণ করিয়ে দিয়েছেন হচ্ছে উদ্ধব ঠাকরেও না, রাজ ঠাকরেও না, স্মরণ করে দিয়েছেন আবার দেবেন্দ্র ফডনবিস। তিনি পড়েছেন বিপদে। কীরকম বিপদ? যে ত্রিভাষা সূত্র নিয়ে সওয়াল করতে গিয়ে, তিনি হিন্দির পক্ষে সওয়াল করতে গিয়ে রাজ ঠাকরে বলেছেন যে বালাসাহেব ঠাকরে যেটা পারলেন না সেটা করে দিলেন হচ্ছে দেবেন্দ্র ফডনবিস। দুই ভাইকে 20 বছর পর এক মঞ্চে এসে দাঁড় করিয়ে দিলেন। দেবেন্দ্র ফডনবিসের হচ্ছে একটা বেশ পরিস্থিতি ঘোলাটে। এখন তোকে শ্যাম রাখবেন না কুল রাখবেন? ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি বলতে যাবেন। এমনিতে একটা হিন্দুত্বের রাজনীতি, এবং উত্তর ভারতে ভারতীয় জনতা পার্টি ভেরি পপুলার। পশ্চিম ভারতের মধ্যে গুজরাটে এসে রয়েছে, মহারাষ্ট্রে এসে ক্ষমতায় রয়েছে। দুটো রাজ্য পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ দুটো রাজ্য, ইকোনমিক্যালি সবচেয়ে স্ট্রং রাজ্য। ফলে বিজেপির অত্যন্ত জনপ্রিয় নেতা, মহারাষ্ট্রে তার জনপ্রিয়তা আছে, তিনি হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস। তিনি শ্যাম রাখি না কুল রাখি সেই জন্য একটা মধ্যবর্তী স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন না না, নিশিকান্ত দুবে একটি বিশেষ সংগঠনের দিকে ইঙ্গিত করেছেন। বিশেষ সংগঠনটা কে? মহানির্মাণ সেনা, মহারাষ্ট্র MNS, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, যেটা এটা রাজ ঠাকরে পরিচালনা করেন। এখনও পর্যন্ত শিবসেনা যে তাদের প্রতীক, সেটা তো শিন্ডে নিয়ে চলে গেছেন। কোর্টের রায় সেটা শিন্ডের কাছে রয়েছে, অর্থাৎ প্রতীকও নেই এই মুহূর্তে। তথাপি নির্বাচনে যেতে যথেষ্ট লড়তে হয়েছে, বিরাট সাফল্য কারোরই আসেনি, না উদ্ধবের এসছে, আর রাজ ঠাকরে তো প্রায় শূন্য অবস্থানে গিয়ে চলে গেছেন। কিন্তু সেই জন্যেই রাজ ঠাকরে বলে দিয়েছেন, এবং উদ্ধব ঠাকরেও তাতে কণ্ঠ মিলিয়েছেন যে আইনসভায় আপনারা শক্তিশালী আর রাজপথে আমরা। অর্থাৎ মুম্বাইকে অচল করে দেওয়ার এবং মহারাষ্ট্র জুড়ে একটা বড় রকমের কিন্তু প্রতিক্রিয়া তৈরি হবার ক্ষেত্র প্রস্তুত করে ফেলছে এইভাবে শিবসেনা। তাহলে বিজেপির আগামী দিনের রাজনীতিটা কী হবে? এমনিতেই কমন ন্যারেটিভ হিসাবে যেটা বলা হয়, আগে বলা হতো, এবং যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল বলাই হতো হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই তিনটেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি তার রাজনীতি করে। একদিকে দেশ হিসাবে হিন্দুস্তান, হিন্দুদের আবাসভূমি, অর্থাৎ হিন্দুত্বের রাজনীতি এই ক্ষেত্রে আসে, হিন্দু এবং হিন্দি, অর্থাৎ ভারত ভাষা হবে হিন্দি। যে কারণে দক্ষিণ ভারতে বিজেপি কখনো সাফল্য পায়নি। পূর্ব ভারতেও সাফল্য কখনো আসছে, কখনো সূর্যের ঝিলিক মারছে, তার একটা ইয়েতে কখনো কখনো বিজেপি মনে করছে যে পূর্ব ভারত তার আসবে, আবার কখনো হচ্ছে গাঢ় মেঘে ডেকে যাচ্ছে। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটি রাজ্য। রঘুবর দাস 5 বছর টার্মসের জন্য বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর দুবার কিন্তু আর নির্বাচনী সাফল্য পায়নি। কেন পায়নি? নিশ্চয় বিজেপি এগুলো আত্ম অনুসন্ধান করবে। বিহারে পায়নি। উড়িষ্যায় এই কিছুদিন নবীন পট্টনায়কের এমনিও বয়স হয়েছে, নবীন পট্টনায়কের বিজেডি নির্বাচনে হারলেও অস্তিত্ব মুছে যায়নি, কিন্তু সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচুর কসরত করছে বিজেপি। পূর্ব ভারতের এই 4টে রাজ্যে বিজেপি কখনোই এরকম একটা জায়গায় আসেনি। এর হিন্দুত্বের রাজনীতির প্রধান কারণ শুধু তা নয়, কেননা হিন্দুত্ব নিয়ে একটা আবেগ ভারতবর্ষের বহু মানুষের মধ্যে রয়েছে, যারা সেকুলার, তাদের মধ্যেও হচ্ছে হিন্দু যদি খুব বিপদে পড়ে যায়, সেই সেকুলারিস্টরাও অনেক সময় নিজেদেরকে খুব শঙ্কিত মনে করেন। এবং হিন্দুস্তান নিয়ে সেটা নিয়ে কোনো বড় বিতর্ক নেই। সমস্যাটা অনেক ক্ষেত্রে হিন্দিকে প্রধান ভাষা হিসাবে বা রাষ্ট্রীয় একমাত্র ভাষা হিসাবে এটাকে যদি চাপিয়ে দেওয়া হয় নানাভাবে, অর্থাৎ অর্থনীতি যদি সেই দিক থেকে হিন্দি বলয়ের মানুষের হাতে করায়ত্ত হয়ে যায়, চাকরি বাকরির ক্ষেত্রে একটা বড় প্রশ্ন। তার কারণ ভূমি সন্তান এই নীতিটা অনেক রাজ্য কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। কেউ কেউ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি ভাবুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্নভাবে শুধু কি হচ্ছে এরকম অবৈধ অনুপ্রবেশকারী বিভিন্ন রাজ্য থেকে যেভাবে আর কি প্রত্যেক দিন বিভিন্ন লোক আসছেন পরিযায়ী শ্রমিক হিসাবে, বাংলা থেকে যতজন পরিযায়ী শ্রমিক যায় নগণ্য, সেটা মানে এত সংখ্যায় আসছে।
তা বিপুল একটা চাপ পড়ছে পশ্চিমবঙ্গের জনসমষ্টির উপর, চাকরি বাকরির ক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে, যে কারণে রাজ ঠাকরে এটাও বলেছিলেন যান না পশ্চিমবঙ্গে গিয়ে হিন্দি ভাষা চাপিয়ে দিন না, গিয়ে হিন্দি ভাষাকে নিয়ে এরকম করুন না। এটা নিয়ে নিশিকান্ত দুবে বলেননি, তিনি বিলক্ষণ জানেন প্রকৃত পরিস্থিতিটা কি, কতজন কত কিছু আসছে। তিনি মাঝে মধ্যে ক্ষিপ্র হয়ে যান যখন তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ যদি কিছু এরকম মন্তব্য করেন, তাকে বিতর্কিত করার একটা চেষ্টা করেন হচ্ছেন এই নিশিকান্ত দুবে। তাকে বিজেপি ফায়ার ব্র্যান্ড নেতা হিসাবে মনে করে এবং তিনি যে মন্তব্যটি করেছেন সে সম্পর্কে কিন্তু এটাও বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই মন্তব্যটি তার না করলেই ভালো হতো, কেন এই মন্তব্যের জন্য তাকে বিপদে পড়তে হয়েছে। মুখ্যমন্ত্রীকে এখন শ্যামরাখি না কুলরাখি অবস্থার মধ্যে পড়তে হয়েছে। অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু কাটিয়ে রাজনীতির নানা অঙ্ককে সে মিলিয়ে দিয়ে এই জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসেছেন। তার কারণ মাঝে মুখ্যমন্ত্রী হয়ে তাকে উপমুখ্যমন্ত্রী হতে হয়েছে, তারপর ফের মুখ্যমন্ত্রী, কত কাঠখড় পোড়াতে হয়। নিশিকান্ত দুবে এটা বুঝবে না? বিজেপির দুজনেই বিজেপির একজন নেতা। তো এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তার মধ্যেও আবার কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে নিশিকান্ত দুবের পক্ষেও অনেকে দাঁড়াচ্ছেন। তাহলে মহারাষ্ট্রে কি যারা হিন্দি ভাষাভাষী মানুষ, অতীতে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বিরাট এফেক্ট পড়েছিল। এমনকি এমএনএস স্বয়ং অমিতাভ বচ্চনের দিকেও একদম এক সময় কামান দেখে দিয়েছিল। অমিতাভ বচ্চন যেহেতু তার জন্মভূমি হচ্ছে এলাহাবাদ উত্তরপ্রদেশে এবং তিনি ভারতের 1 নম্বর সুপারস্টার, মাঝে মধ্যেই রাজ ঠাকরে মনে করিয়ে দিতেন যে এই সাগর পারে বলিউড থেকে তার এই উত্থান 1 নম্বর জায়গায় যাওয়া। কিন্তু দেখুন সে কোনোদিন মহারাষ্ট্র বা মারাঠি সংস্কৃতির প্রতি তার কি অবদান। সত্যিই তাই, অমিতাভ বচ্চন ওখান থেকে পেয়েছেন। তিনি একটি কিন্তু মারাঠি ছবি প্রযোজনা করেছেন বলে আমার তো জানা নেই, আমি জানিই না। আর যদি করে থাকেন, যদি আপনারা কেউ জানেন তাহলে টাইম লাইনে একটু জানিয়ে দেবেন। এরকম অনেকের সমৃদ্ধি হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন মহারাষ্ট্রের সিনেমা বলুন, বলিউড কাঁপাচ্ছে কারা, এই জায়গাগুলো কিন্তু খুব ঠাড়ে ঠাড়ে পরিষ্কারভাবে শিবসেনা কিন্তু একসময় বুঝিয়ে দিত। পরবর্তী ক্ষেত্রে সর্বভারতীয় রাজনীতির কিছু বাধ্যবাধকতা তাদেরকে একটা ভিন্নতর অবস্থান নিতে হয়েছে এবং বালাসাহেব ঠাকরে মারা যাওয়ার পর হিন্দুত্বের রাজনীতি অবলম্বন করেছিলেন রাজ ঠাকরে। অন্যদিকে উদ্ধব ঠাকরে তিনি শিবসেনাকে তৈরি করছিলেন অনেকটা উদারবাদী গণতান্ত্রিক একটি ফোর্স হিসাবে, এবং যে কারণে ইন্ডিয়া অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে শিবসেনা। এবং এই কথাটি যখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকগুলো বাধ্যবাধকতার প্রশ্ন রয়েছে। তার কারণ এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতিতে যে পরিস্থিতি হয়েছে, সেখানে ভারতের মধ্যে যদি এই বিষয়গুলো মাথাচাড়া দিয়ে ওঠে, ভাষার প্রশ্নকে কেন্দ্র করে বা জাতিসত্তার প্রশ্নকে কেন্দ্র করে, তাতে ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটা প্রবল চাপ তৈরি হবে। এমনিতেই দেশের চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। একদিকে হচ্ছে নতুন তো কোনো নিয়োগে নেই, কেন্দ্রীয় সরকারের নিয়োগ পশ্চিমবঙ্গের মানুষ, আমার তো দেখা হয় না। 10 বছর ধরে আমি অনেক বিজেপির নেতাদেরও জিজ্ঞাসা করছি পশ্চিমবঙ্গের কতজন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে, একটা অন্তত শ্বেতপত্র প্রকাশ করুন। এখনও এর জবাব পাইনি। শুধু পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির প্রশ্নটা, নিশ্চয়ই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ থাকবে, আমারও রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে যোগ্য অযোগ্য এই প্রশ্নেই যাচ্ছে। কেউ একবারও বলছে না কিন্তু কেন্দ্রীয় সরকারে কতজন বাংলার ছেলেমেয়েরা চাকরি পেল। এই যে বিভিন্ন আধা সামরিক বাহিনীর যে দুর্নীতি বা কুকীর্তি হয়েছিল 5-7 বছর ধরে যা চলছিল, সেখানে বাংলা পক্ষ এই বিষয়টাকে তুলে ধরার পর অনেকটা এই বিষয়টার এসছে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে সেখানে কি অবস্থা। ফলে এই যে ভারতবর্ষে ইউনিয়ন অফ স্টেটস, এই জায়গাটাকে কিন্তু যারা আজকের রাজনীতি করছেন তাদের খুব গভীরভাবে এটা ভাবার বিষয়। শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতিতে যেভাবে এগিয়েছে দেশ, তাতে অন্যান্য ভাষাগোষ্ঠীর যারা হিন্দু তারাও নিজেদেরকে অপাংতেও ভাবছে, এবং সেই জায়গা থেকে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ বা কখনো বিহার, সেখানেও সরকারে দীর্ঘদিন ধরে রয়েছে জুনিয়র পার্টনার হিসাবে বিজেপি। তারা যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ব্যাটিং করতে নামছেন হচ্ছে তাদের হয়ে যে নিশিকান্ত দুবের মতো লোকেরা। তারা কেউ বিহার থেকে নির্বাচিত, কেউ ঝাড়খণ্ড থেকে নির্বাচিত। কখনো বলছেন যে মুসলমানরা আধিক্য বেশি জনসংখ্যায়
ক্রমশ ছাপিয়ে যাচ্ছে, কখনো হিন্দির সাপেক্ষে দাঁড়াচ্ছে। এবং এই বিষয়গুলো অধিক বিতর্কিত হওয়ার আগে ইমিডিয়েটলি কিন্তু এগুলো ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে ইন্টারভেন করা উচিত, কোথাও একটা খোলামেলা আলোচনার পরিস্থিতি হওয়া উচিত সামগ্রিক স্বার্থে। নচেত শুধুমাত্র এরকম দাবি দিয়ে বা হুমকি দিয়ে এই ধরনের কথা বলে শিবসেনাকে আটকানো ভবিষ্যতের জন্য কার্যত কিন্তু অসম্ভব। তার কারণ তার একটা গণভিত্তি আছে। মুম্বাই শহরকে অচল করে দেওয়ার জন্যে একটা সময় অটো চালকরা ছিলেন, আজকের অনেক অটো চালক তারা সমৃদ্ধি লাভ করেছেন এবং সেখানে প্রচুর মানুষ রয়েছেন, এবং বিহার উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ সেখানে কাজ করছেন, ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের ইয়েতে রয়েছে, শিল্প বাণিজ্য সমস্ত জায়গায় রয়েছে। ফলে মারাঠি জনশক্তি যদি নিজেদেরকে এরকম অপাঙ্ক্তেয়ভাবে, বা তারা এটা যে বলছেন হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা হিন্দির বিরুদ্ধে নেই। মহারাষ্ট্রে এটা কিন্তু শিবসেনার সাংসদ, রাজ্যসভার দীর্ঘদিনের যিনি সাংসদ সঞ্জয় রাউত পরিষ্কার করে দিয়েছেন, আমরা হিন্দি ভাষাভাষী মানুষের একদম বিরুদ্ধে নেই। তার কারণ অতীতের স্মৃতি তিনি জানেন, কিন্তু হিন্দি চাপিয়ে দেওয়ার বিপক্ষে। তাই ত্রিভাষা নীতি কি হবে? ইতিমধ্যে তামিলনাড়ু বলেছে উত্তরপ্রদেশে তামিল চালু করা হোক, তারাও শিখুক তামিল, আমরা হিন্দি শিখে নেব। কিন্তু এই প্রশ্ন তো কোনো সঠিক উত্তর নেই। আমরা হিন্দি জানি, বাকিদেরও এটাকে জানতে হবে, মানে ক্রেতাকে শিখতে হবে, বিক্রেতাকেও তাহলে জানতে হবে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলো সেন্টিমেন্টের জায়গা। এই যে সংস্কৃতি, এটা হচ্ছে আবহমানের এবং এটা মানুষের মধ্যে থেকে যায়, হাজার চেষ্টা করলেও এটা বের করা যায় না। তার কারণ অনেকে এরকম থাকে, অনেক দেখতাম এখানে যে ইংরেজি সাহেব বলা হতো তাদেরকে, প্রচুর ইংরেজিতে কথা বলেন, বাঙালি, কিন্তু যখন তারা প্রচুর সমৃদ্ধি পেয়েছেন, যখন শেষ বয়সে দেখছেন, তখন এসে হঠাৎ তাদের মাতৃভাষার প্রতি হয় রুটে ফেরার চেষ্টা করে। হয়তো বয়স তাদের তখন সেই শিক্ষাটা দেয়, কিন্তু তার আগে থেকেই এই জিনিসগুলোকে ভাবা উচিত এবং বিশেষ করে আজকের ভারতবর্ষে এটা খুব প্রয়োজনীয়। নচেত পরিস্থিতি যে কোনো মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। রিয়েল স্টোরির আজ এই পর্যন্তই থাকছি। প্রত্যেক দিনই আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেব, সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।